আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকের গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী পর্বগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের নাম যাও পাখি বলো তারে, লেখা ঈশানুর তাসমিয়া মীরা, পর্ব ৫। সন্ধ্যা নেমে গেছে, আকাশের চারদিকে আস্তে আস্তে অন্ধকার বিরাজ করছে। কিন্তু চুল মুছতে মুছতে এখনও রেয়ান তাকিয়ে আছেন আমার দিকে। সব সময়ের মতো ভ্রুটা তার অনেকটাই কুঞ্চিত। আমি কিছু বলছি না দেখে মুখে বিরক্তি এঁটে নিয়েছেন উনি। কিছুক্ষণ ওভাবেই আমার দিকে তাকিয়ে থেকে বলে উঠলেন, তুমি কি এখন ঘুম কাতুরে থেকে বোবা কাতুরে হয়ে গেছো মিস? আবারও হাবলার মতো তাকিয়ে আছো কেন? আমি এবার বিরক্তি নিয়ে তাকালাম ওনার দিকে। কি পেয়েছেন কি উনি আমাকে সবসময় এমন খোঁটা দেওয়ার মানে কি? কোন অ্যাঙ্গেলে আমি হাবলার মতো তাকিয়ে থাকি? কথাটা মনে মনে কয়েকবার আওড়ালাম। শেষে কিছু কড়া কথা শোনানোর আগে একবার তার দিকে তাকাতেই চুপসে গেলাম আমি। কিভাবে তাকিয়ে আছেন আমার দিকে, যেন পারলে এখনই ধাক্কা মেরে রুম থেকে বের করে দেন আমাকে। কয়েকটা শুকনো ঢোক গিলে মাথা নিচু করে ফেললাম আমি। আমতা আমতা করে বললাম, আপনার বিশ্বাস না হলে আম্মুকে জিজ্ঞাসা করতে পারেন। উনি ভ্রু নাচিয়ে বললেন, কার আম্মু? আমার আম্মু মানে আপনার সেজো চাচি। উনি স্বাভাবিক হয়ে বললেন, ওহ ঠিক আছে, জিজ্ঞাসা করে নেব। এখন তুমি যেতে পারো। এভাবে কোনো মেয়ে আমার রুমে থাকবে সেটা পছন্দ নয় আমার। আমি বিস্ময় এবং রাগ নিয়ে তাকালাম তার দিকে। কেমন ছেলে উনি? এটা কি ধরনের ব্যবহার? তার উপর বলছেন কিনা আম্মুকে জিজ্ঞাসাও করবেন। কেন আমার কথাই হচ্ছে না? আমি বললেই তার জিজ্ঞাসা করতে হবে নাকি? আর এত সন্দেহ কিসের ওনার? আমি যে মীরা সেটা প্রমাণ করতে কি এখন আবারও ছোট হয়ে যেতে হবে আমায়? নাকি পাহাড় থেকে লাফ দিতে হবে? আমার ভাবনার মাঝেই আমার দিকে অনেকটা ঝুঁকে দাঁড়ালেন উনি। চমকে গিয়ে দুপা পেছাতেই সেটা দেখে মুখে বাঁকা হাসি ফুটিয়ে রেয়ান বলে উঠলেন, যাচ্ছ না যে? কিছু বলবে আমায়? নাকি ট্রেনের মতো এখনও একা একটা মেয়ে একা একটা ছেলের সাথে থাকতে চাইছো? তোমার মতলব তো ভালো ঠেকছে না মেয়ে, মতলব কি তোমার? তৎক্ষণাৎ চোখ বড় বড় করে তাকালাম ওনার দিকে। দেরি না করে দ্রুত বেরিয়ে গেলাম রুম থেকে। যাওয়ার আগে বিড়বিড় করে বলে উঠলাম, খাঁটি অসভ্য। কথাটা শুনতে পেয়েছিলেন রেয়ান। বাঁকা হাসিটা মুচকি হাসিতে পরিণত হওয়ার পরপরই গম্ভীর হয়ে উঠলেন উনি। ফ্লোরে পড়ে থাকা বই উঠিয়ে টেবিলে রাখা ফোনটা হাতে নিয়ে কল করলেন একজনকে। সে ফোন রিসিভ করতেই বেজায় বিরক্তি নিয়ে প্রথমে বলে উঠলেন উনি, কোথায় তুই? বের হয়েছিস? ওপাশ থেকে কিছু বলতেই উনি এবার কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে উঠলেন, ভালো করেছিস। শোন, তোর বাসায় এখনই আসতে পারবো না, আম্মু যেতে দিবে না। এক কাজ কর, তুই ব্যাগ প্যাক করে কয়েকদিনের জন্য চলে আয় এখানে, তারপর একসাথে তোর বাসায় যাব। এখন রাতের ভেতরেই বাসায় আসার চেষ্টা কর। বাই। ওপাশের ব্যক্তিকে আর কোনো কথা বলার সুযোগ দিলেন না উনি। ফোন টেবিলে রেখে বারান্দায় চলে গেলেন। প্যান্টের পকেটে দুহাত রেখে শটান হয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইলেন মাত্র। সোফায় হেলান দিয়ে খানিকটা জিরিয়ে নিলেন আবদ্ধ। কয়েকদিন বিয়ের জন্য একদম কাজ করা হয়নি। এখন আবার কিছুক্ষণ পর পর দিঘির অত্যাচার ভাবতেই বড় একটা দীর্ঘশ্বাস ফেলে উঠল আবদ্ধ। আবারও কাজ করতে লাগলো। হঠাৎই কোথা থেকে দিঘি এসে তার কোলে বসে পড়ল। বিস্ময় নিয়ে কতক্ষণ চুপ থাকে আবদ্ধ। পরক্ষণেই বড় বড় চোখ করে তাকালো সে। ধমক দিয়ে বলে উঠল, আবার এসেছো তুমি? এগুলোর মানে কি একটু বুঝবে আমায়? কাজ করছি দেখছো না? মুখ ফুলিয়ে নিলেও দেখি। আবদ্ধের বুকে মাথা রেখে মৃদু কণ্ঠে বলল, আপনার কালকেই মাত্র বিয়ে হয়েছে, আজকেই এত কাজ করছেন কেন? কই একটু বউয়ের সাথে সবসময় সময় কাটাবেন? কথাটার মাঝেই আবদ্ধ রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, তোমাকে বলেছি এসব পারি না আমি। পছন্দ না আমার, বুঝতে পারছো না? সরো এখান থেকে, কাজ করতে দাও। দিঘি তবুও সরল না, ঠায় বসে রইল আবদ্ধের কোলে। এতে আবদ্ধের বিরক্তি লাগছে প্রচুর। দিঘিকে সরাতে চেয়েও যেন পারছে না।
দিঘি একদম বাচ্চাদের মতো গুটিসুটি মেরে বসে আছে আবদ্ধের কোলে। তার শার্টের বোতাম নিয়ে খেলতে খেলতে হঠাৎ আবেগী কণ্ঠে বলে উঠল, আচ্ছা আবদ্ধ, আমরা কখন বেবি নিব? 1 বছর পর কি 2 বছর পর? শুনেছি আগেই নাকি এসব প্ল্যান করতে হয়। আপনি করবেন না? চমকে উঠে চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। কোনো মতে দিঘিকে ধাক্কা মেরে সরিয়ে দিল আবদ্ধ। দিঘির দিকে কিছুক্ষণ রাগী দৃষ্টিতে তাকিয়ে বলতে গিয়েও বলল না সে কিছু। চুপচাপ দাঁতে দাঁত চেপে কাজ করতে লাগলো। যা সহ্য হলো না দিঘির। সে আবদ্ধের সাথে এত ইম্পর্টেন্ট কথা বলছে আর আবদ্ধ কিনা তাকে ইগনোর করছে। কাজ করছে বসে বসে ল্যাপটপটা ঠাস করে বন্ধ করে দিল দিঘি। আবদ্ধ চোখ পাকিয়ে দিঘির দিকে তাকাতেই দেখলো সে কোমরে হাত দিয়ে রাগী চোখে তাকিয়ে আছে তার দিকে। এটা দেখে ভ্রুটা কুঁচকে নিল আবদ্ধ। যথেষ্ট শান্ত থেকে বলে উঠল, কি হয়েছে? অনেক কিছু। আচ্ছা, একটা কথা বলেন তো, বিয়ের পরের দিনও আপনি কি এত কি কাজ? আপনার বড় ভাইও কি এমন কাজ নিয়ে পড়ে থাকে নাকি? অবশ্যই। আমার বড় ভাই আমার থেকেও আরও বেশি কাজ পাগল, এমনকি কাজের জন্য কোথাও ঘুরতেও যায় না। এখানে যে এসেছে সেটা তোমার আমার 7 কপালের ভাগ্য। তোমার তো আর শুকরিয়া আদায় করা উচিত। আমি তো তাও বিয়ের পরের দিন কাজ করছি, ভাইয়ের সময় দেখা যাবে বিয়ের দিনই কাজ করছে। যাই হোক, যাও এখান থেকে। আর একবার ডিস্টার্ব করলে কিন্তু খবর আছে তোমার। দিঘি একটা ভেঙচি দিয়ে চলে গেল বারান্দায়। সেদিকে বিরক্ত নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবদ্ধ কাজে লেগে গেল আবার। মনে মনে ভাবছে এত সহজে দিঘি চলে গেল কিভাবে। তবে ভালোই হয়েছে, এ ভাবনায় একটু পরই দিঘি আবার এলো রুমে। ল্যাপটপটা আবারও বন্ধ করে হাত ধরে টেনে দাঁড় করালো আবদ্ধকে। এবার খানিকটা চেঁচিয়ে উঠল আবদ্ধ, আবার কি ঘুমাবো? বলেই আবদ্ধকে টেনে শুয়ে দিল বিছানায়। আবদ্ধ ভদ্র ছেলের মতো শুয়ে গেল এইভাবে। দিঘি ঘুমালেই সে আবারও কাজ করবে। এদিকে আবদ্ধ বিনা কথায় বিছানায় শুয়ে যাওয়ায় মহা খুশি দিঘি। সেও চটজলদি লাইট অফ করে আবদ্ধকে জড়িয়ে শুয়ে পড়ল। আবদ্ধ ছাড়া পাওয়ার চেষ্টা করলো কিন্তু পারল না। বলে উঠল, ডেঞ্জারাস পেয়েছি। রাত প্রায় 3টা। নির্ঘুম রাতে বসে বসে অফিসের কিছু কাজ করছিলেন রেহান। তখনই ফোনে একটা মেসেজ আসে তার, আমি এসে গেছি। আপাতত দরজার বাইরে দাঁড়িয়ে মশার চুমো খাচ্ছি, তাই অনুগ্রহ করে তাড়াতাড়ি এসে দরজাটা খুলে আমাকে বাধিত করুন। মেসেজটার দিকে কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল রেহান। লম্বা একটা নিঃশ্বাস নিয়ে উঠে দাঁড়িয়ে বের হয়ে গেল রুম থেকে। সিঁড়ি দিয়ে নামছিলেন তখনই রান্নাঘর থেকে মৃদু আওয়াজ শুনতে পান। কিছুক্ষণ কৌতূহলবশত রান্নাঘরে যেতেই দেখতে পান ফ্রিজের কাছে দাঁড়িয়ে আমি কি যেন করছি। আমাকে দেখে আনমনে আস্তে করে বলে উঠলেন, মরুভূমি। পরবর্তীতে গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, কে ওখানে? এদিকে ফিরো। আচমকা কারো গম্ভীর কণ্ঠ শুনে চমকে উঠে পিছনে ফিরলাম আমি। এত রাতে এখানে কি করছিলে তুমি? তাড়াতাড়ি ফ্রিজের দরজাটা বন্ধ করে ফেললাম আমি। আবারও মাথা নিচু করে মিনমিনিয়ে বলে উঠলাম, আসলে নতুন পরিবেশ তো, তাই ঘুম আসছিল না, সাথে খিদেও লেগেছিল, তাই দেখছিলাম কিছু আছে কি না। রিয়ান মৃদু হেসে বলল, বাব্বা, ঘুম কাতির মিসেস, ঘুম আসছে না? এটা তো ইতিহাসের সোনালি পাতায় লেখা প্রয়োজন। চারিদিকে কেমন অবিশ্বাস্য ঘটনা ঘটছে। তো মেয়ে, কিছু পেয়েছো খাওয়ার? ওনার কথায় রাগ হলেও প্রকাশ করলাম না। মাথায় উপর নিচ নাড়িয়ে তার প্রশ্নের উত্তর দিলাম। উনি এবার শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে নরম কণ্ঠে বললেন, তাহলে এখন ঘুমোতে যাও, রাতে এমন ঘুরে বেড়াবে না, বুঝলে? আমি মাথা নাড়ালাম। অযথা ঝগড়া করতে ইচ্ছে করছে না, কেননা এখন প্রচুর ঘুম আসছে আমার। তাই কিছু না বলেই দ্রুত চলে গেলাম রুমে। আমার রুমে ঢোকার আগ পর্যন্ত চুপ থাক সবুজ, এত দেরি হলো কেন আসতে? সবুজ ভাইয়া নিজের কাঁধের ব্যাগটা আরও ভালোভাবে কাঁধে ঠেসে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলেন। রেয়ান ভাইয়ের রুমের দিকে যেতে যেতেই বলে উঠলেন, শকর কর এত তাড়াতাড়ি আসছি, না হলে তো কাল সকালেও আসতাম না। তাছাড়া এটা তোর শহর না।
রাঙামাটি এত রাতে বাসা থেকে বাইর হওয়া যায় না। ভাগ্য ভালো তোদের বাসা থেকে আমাদের বাসার দূরত্ব অত বেশি না, না হলে যে আমার কি হতো। উফ। বলতে বলতেই রেয়ান ভাই আর সবুজ ভাইয়া রুমে ঢুকলেন। রুমে ঢুকেই সবুজ ভাইয়া ধপ করে শুয়ে পড়লেন বিছানায়। রেয়ান ভাই সোফায় বসে ল্যাপটপ চালু করতে করতেই বললেন, তো শুরু কর। সবুজ ভাইয়া ভ্রু কুঁচকে বললেন, কি যা জানার জন্য তোকে ডেকেছি, এত ঢং না করে বল, না হলে এত রাত্রে বাসা থেকে বের করে দিতে বেশি সময় লাগবে না আমার। সবুজ ভাইয়া বেজায় বিরক্তি নিয়ে বললেন, তোর মতো বন্ধু আমি জীবনেও দেখি নাই, তুই বন্ধু নামের শত্রু। রেয়ান ভাই নির্লিপ্ত কণ্ঠে বললেন, ফ্রেন্ডশিপ করার আগে ভাবা উচিত ছিল, এখন ঢং না করে তাড়াতাড়ি বল। সবুজ ভাইয়া মুখ কুঁচকে অতি শুদ্ধ একটা গালি দিলেন রেয়ান ভাইয়াকে। পরপরই বলে উঠলেন, তুই তো জানিস তোর ভাই মানে আবদ্ধ মা বাবার কথা ফেলতে পারে না, কাইন্ড অফ মা বাবার বাধ্য সন্তান টাইপ, আর তুই অবাধ্য সন্তান। রেয়ান ভাই তীক্ষ্ণ দৃষ্টিতে সবুজ ভাইয়ার দিকে তাকিয়ে বললেন, এখানে তোকে আমার গুণগান গাইতে বলিনি, তাই মূল কথায় আয়। সবুজ ভাইয়া কিছুক্ষণ রেয়ান ভাইয়ার দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে বলে উঠলেন, তোর বড় চাচা মারা যাওয়ার পর আঙ্কেল চেয়েছিলেন তোরা সবাই যেন আবার একসাথে রাঙামাটিতে থাকিস, কিন্তু তোকে আর আবদ্ধকে বলার পর তোরা সোজাসুজি মানা করে দিস, যার জন্য আঙ্কেল আবদ্ধকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। কারণ তোকে শত বললেও তুই তো এখন বিয়ে করতে রাজি হবি না, যেখানে আবদ্ধকে কয়েকবার ইমোশনাল ব্ল্যাকমেল করতেই ও রাজি হয়ে যায়। রেয়ান ভাইয়া গম্ভীরভাবে বলে ওঠেন, এজন্যই বলি আবদ্ধের এত কম বয়সে বিয়ে দেওয়ার কারণ কি? মাত্র 22 বছর ওর দোস্ত, টুকটাক বিজনেস সামলানোর পাশাপাশি এখনও পড়ালেখা করছে সে। মানে আমার বাবা মা এত জেদি কেন? সবুজ ভাইয়া হেসে বললেন, এটা তো কিছুই না, বিয়েতে তো আরও বড় কিছু হয়েছে। বিয়ের আসর থেকে কনে পালিয়ে গিয়েছিল, পরে দু পক্ষের মান সম্মান রক্ষার্থে আবদ্ধের সাথে কনের ছোট বোনের বিয়ে দেওয়া হয়। ঘটনা অনুসারে কনের পরিবারের লজ্জায় বিয়ের পরপরই রাঙামাটি থেকে আবার শহরে চলে যায়। যেহেতু এটা গ্রামের বিয়ে ছিল, সেহেতু সকালেই বিয়েটা হয়, আর তাই তারা সহজেই এখান থেকে চলে যায়। বুঝেছিস ঘটনা? আবদ্ধ যা আমার বিয়ের সাথে এখানে সবার থেকে যাওয়ার বিষয়টা স্পষ্ট না, ক্লিয়ার করে বল। আঙ্কেলের প্ল্যান ছিল শুধু তোদের মধ্যে কাউকে রাঙামাটিতে বিয়ে করার নামে সবাইকে এখানে একত্রিত করা, পরে সবাইকে নানাভাবে বুঝিয়ে শুনিয়ে এখানে থেকে যাওয়ার জন্য বাধ্য করা, আর মেনলি তোকে আর শহরে যেতে না দেওয়া, বুঝলি? মুখে বাঁকা হাসি ফুটিয়ে নিলেন রেয়ান, বিড়বিড় করে বললেন, আমাকে আটকানো এতটাও সহজ না। সবুজ ভাইয়া করুণ স্বরে আবারও বলে উঠলেন, দেখ ভাই, যাই করিস শুধু আঙ্কেল আর আন্টিকে এটা বলিস না যে এসব কিছু আমি তোকে বলেছি বা আমার কাছ থেকেই তুই শুনেছিস বা জেনেছিস। অনেক বিশ্বাস করে আমাকে, তারা বলেছে এগুলো। প্রতি উত্তরে কিছু বললেন না রেয়ান। কানে হেডফোন গুঁজে গান শুনতে শুনতে চলে গেলেন বারান্দায়। সবুজ ভাইয়া নিজের উত্তর না পেয়ে মুখ কুঁচকে বসে রইলেন। যাও পাখি বলতারে, লেখা ঈশানুর তসমিয়া মীরা। পর্ব 6। সকালটা স্নিগ্ধময়, না একটু বেশি স্নিগ্ধময়। কনকনে শীতের মাঝে ঘুম থেকে ওঠা বড়ই কষ্টকর, কিন্তু সেই শীতকে জয় করে আমি বেরিয়েছি বাগানে হাঁটতে। কুয়াশাচ্ছন্ন মৌসুমে পাতায় কিংবা ফুলে থাকা শিশির কণা ছুঁয়ে দিতে বেশ ভালো লাগে আমার। এক আলাদা শিহরণ, প্রচুর আনন্দ পাই আমি। বিরাট বড় বাগানের এক পাশে আছে নানা রকমের ফুলের চাষ। সেদিকে শিশির কণা ছুঁতে এগোচ্ছি আমি। পৌঁছেও যাই কিছুক্ষণের মাঝে, কিন্তু যেই না ফুলের শিশির বিন্দু ছুঁতে যাব, অমনি গম্ভীর কণ্ঠে পেছন থেকে কেউ বলে ওঠে, শীতের মাঝে কি করছো এখানে? চাদরও তো আনোনি, ঠান্ডা লাগবে সে খেয়াল আছে মিস? চমকে গিয়েও যেন চমকালাম না আমি।
কেননা একমাত্র একজনই এমন ভূতের মতো পেছন থেকে এসে দেখা দেন আমায়। তাই বুঝতেও বাকি নেই আমার পেছনে রেয়ান ভাইয়া দাঁড়িয়ে আছেন। অনেকটা স্বাভাবিকভাবেই উনার দিকে ফিরে মৃদু হেসে বললাম, আমার অভ্যাস আছে। নানু বাড়িতেও এমন শীতের সময় বের হয়েছি আমি। উনি আমার পাশে এসে দাঁড়ালেন এবার। কান থেকে হেডফোন সরিয়ে গলায় ঝুলিয়ে নিলেন। নিজের পরনের জ্যাকেট আমায় পরিয়ে দিলেন হঠাৎই। আচমকা এমন হওয়ায় বিস্ময় নিয়ে তাকালাম উনার দিকে। উনি বিশেষ ভাবগতি প্রকাশ করলেন না। প্যান্টের পকেটে হাত দুটো রেখে সামনের দিকে চেয়ে রইলেন। গম্ভীর কণ্ঠে বললেন, এতে লাভ মানে শুধু কি হাঁটতে আসো নাকি অন্য কিছু? নিজেকে স্বাভাবিক করলাম আমি। যতই বলি না কেন কিন্তু আমার ঠান্ডা লাগছিল। চাদরটা আনতেও ভুলে গিয়েছিলাম। তাই জ্যাকেটটা ভালোভাবে নিজের শরীরে জড়িয়ে নিয়ে মুচকি হেসে বললাম, শিশির বিন্দু ছুঁয়ে দিতে প্রচুর ভালো লাগে আমার। আপনি ছুঁয়ে দেখুন, ভালো লাগবে। বলতে বলতেই একটি ফুলের শিশির বিন্দু ছুঁয়ে দিলাম আমি। চিরচেনা শিহরণে আনন্দিত হয়ে খানিকটা শব্দ করে হেসে উঠলাম, যা অন্যের কানে খিলখিল প্রতিধ্বনি সৃষ্টি করে। পাশে দাঁড়ানো উনি পুরোটাক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে। কি মনে করে ডান হাত দিয়ে নিজেও শিশির বিন্দু ছুঁয়ে দিলেন। আমি যেখানটায় ছুঁয়েছি ঠিক তার একটু পাশে। পরপরই মুখে বাঁকা হাসি ফুটিয়ে অতি মৃদু স্বরে বলে উঠলেন, দারুণ তো। কথাটা অস্পষ্টভাবে শুনলাম আমি। তার দিকে তাকাতেই দেখলাম উনি হাসছেন, যা দেখে আমার হাসিও প্রসারিত হলো। কিন্তু বেশিক্ষণ তার টিকে রইল না। হঠাৎই মেহরুনের গলা শুনতে পেলাম আমি। আমাকে ডাকছে সে। তাই একবার রেয়ান ভাইয়ের দিকে তাকাতেই দ্রুত চলে গেলাম সেখান থেকে। উনি শুধু আমার যাওয়ার দিকে এক পলক তাকিয়ে আবারও জগিং করতে ব্যস্ত হয়ে পড়লেন। ঘুম থেকে উঠে প্রথমেই দিঘির চোখ যায় আবদ্ধের দিকে। ঠোঁট ফুলিয়ে দিঘির দিকে ফিরে ঘুমিয়ে আছে সে। কেমন বাচ্চা বাচ্চা লাগছে তাকে। ভাবতেই মুচকি হাসল দিঘি। আবদ্ধের দিকে ফিরে তাকিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। হাত দিয়ে প্রথমে আবদ্ধের কপাল, চোখ, পাপড়ি, গাল, নাক, সবশেষে অধর যুগলের আশেপাশে হাত ঘোরাতেই হুট করে চোখ মেলে তাকালো আবদ্ধ। দিঘিকে নিজের এত কাছে দেখে তৎক্ষণাৎ চোখ বড় বড় করে ফেলল সে। দিঘিও চমকে গেল, তবে নিজ জায়গায় থেকে বিন্দুমাত্র নড়ল না। আবদ্ধ বিরক্তি নিয়ে ঠেলে সরে দিল দিঘিকে। চোখ মুখ কুঁচকে বলল, ঘুমের মধ্যেও কি তোমার এসব আজে বাজে কাজ করতে হয়? শান্তিতে ঘুমাতেও দিবে না নাকি? মুখ ফুলিয়ে নেয় দিঘি। আবদ্ধকে শক্ত করে জড়িয়ে ধরে বলে ওঠে, আপনি সবসময় এমন করেন কেন? আমি কাছে এলেই আপনার যত সব বিরক্তি। অবশ্যই, কারণ তুমি আমাকে বিরক্ত করো। তাছাড়া এখনও তুমি আমার গা ঘেঁষে আছো, যা আমার বিরক্তির প্রধান অন্যতম কারণ। দিঘি মুখটাকে আরেকটু ফুলিয়ে আহ্লাদি কণ্ঠে বলল, আমি ঘেঁষব না তো কে ঘেঁষবে? আমি তো আপনার বউই, তাই না? আবদ্ধ বিড়বিড় করে বলল, বউ না বলো একটা আস্ত বিরক্তির গোডাউন। কথাটা শুনতে পেয়ে চটে গেল দিঘি। আবদ্ধ কি বলেছে তাকে? সে আস্ত একটা বিরক্তির গোডাউন? আবদ্ধ তাকে এসব ভাবে? রেগে গিয়ে বলে উঠল দিঘি, নিজের বউকে এভাবে বলতে পারলেন আপনি? এমন করলে কিন্তু আমি চলে যাব। আবদ্ধ ঢিকিকে নিজের বাহু থেকে ছাড়িয়ে বিছানা থেকে নামতে নামতে নির্লিপ্ত কণ্ঠে বলল, নিজের বোনের মতো অন্যের সাথে পালিয়ে যাবে নাকি? কথাটা এমনি এমনি বললেও দিঘির বেশ গায়ে লাগে। নিমেষেই মন খারাপ হয়ে যায় তার। সে তো মজার ছলে বলেছিল,
এমন কথা। সত্যি সত্যি আবদ্ধকে ছেড়ে চলে যেত নাকি? আবদ্ধ কি এই সামান্য মজাও বোঝে না? দীর্ঘশ্বাস ফেলে নিজের কান্না নিয়ন্ত্রণ করল দিঘি। মুচকি হেসে বলল, আমি আপনাকে ছেড়ে যাওয়ার জন্য বিয়ে করিনি, আপনাকে মাঝপথে একা ফেলে যেতেও না, তাই নিশ্চিন্তে থাকুন। এমন কথায় আবদ্ধ শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল দিঘির দিকে। বুঝতে পারছে তখন এমন কথা বলা উচিত হয়নি তার। দিঘির মুচকি হাসির পেছনে স্পষ্ট কষ্ট দেখতে পাচ্ছে সে, তবে কোনো সরি জাতীয় শব্দ উচ্চারণ করল না। দিঘিও হয়তো সে শব্দ শোনার অপেক্ষায় ছিল না। কথাটুকু বলেই পর মুহূর্তে ওয়াশরুমে চলে যায় সে। সকাল 8টা বাজতে চলল। সবাই মিলে একে একে ডাইনিং রুমে নাস্তা করতে যাচ্ছে। মেহরিনও ইতিমধ্যে চলে গেছে ডাইনিং রুমে। একমাত্র আমি ছাড়া সকালে রেয়ান ভাইয়ের জ্যাকেট ভুলে নিজের সাথে নিয়ে এসেছি আমি। এখন সেটা হাতে নিয়ে বসে আছি বিছানায়। বুঝতে পারছি না কিভাবে ওনাকে জ্যাকেটটা দিব। আচ্ছা, এখন তো সবাই ডাইনিং রুমে নাস্তা করতে গিয়েছেন, হয়তো রিয়ান ভাইও এই সুযোগে তার রুমে গিয়ে জ্যাকেটটা রেখে আসলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ। দ্রুত পায়ে বেরিয়ে গেলাম রিয়ান ভাইয়ের রুমের উদ্দেশ্যে। রুমে ঢোকার আগে রুমটাকে ভালোভাবে দেখে নিলাম একবার। ধীর পায়ে এগিয়ে বিছানায় জ্যাকেটটা রাখতেই হঠাৎ পেছন থেকে একটা অপরিচিত পুরুষালী কণ্ঠ ভেসে উঠল। হ্যালো গার্ল, কে তুমি? এ রুমে কী করছো? চমকে গিয়ে তাড়াতাড়ি পিছনে ফিরতেই দেখলাম একজন অচেনা ছেলে দাঁড়িয়ে আছে আমার সামনে। কিন্তু রেয়ান ভাইয়ের রুমে এই ছেলেটা কে? আগে কখনো দেখেছি বলে মনে তো হচ্ছে না। ভাবতেই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম ছেলেটির দিকে। সেও আমার দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে মুচকি হেসে বলল, ও সরি, তোমাকে চিনতে পারিনি আমি। মীরা, রাইট? ছবি দেখেছিলাম তোমার। তা রেয়ানের রুমে হঠাৎ? আমি ভদ্রতার খাতিরে হেসে বললাম, আসলে একটা কাজ ছিল। আপনি? উনি আগের ন্যায় মুচকি হেসে বললেন, আমি সবুজ, রেয়ানের ফ্রেন্ড, ইনফ্যাক্ট বেস্ট ফ্রেন্ড। কালকে অনেক রাত করে এসেছি তো, তাই হয়তো দেখোনি, আর চিনতেও পারছো না। আমি এবারও হাসলাম। তাছাড়া কি করব, অচেনা একটা ছেলের সাথে হুট করেই তো কথা বলা যায় না। কেমন অস্বস্তি অস্বস্তি লাগছে। হয়তো সেটা বুঝতে পেরেছেন সবুজ ভাইয়া। আবারও একটু হেসে বলে উঠলেন, নাস্তা করবে না? সবাই তো এখন ডাইনিং রুমে, চলো সেখানে যাই। আমিও মাথা নাড়ালাম, আগে আগে চলে এলাম সেখান থেকে। নাস্তার টেবিলে সবাই মিলে বিভিন্ন আড্ডায় মেতে উঠেছি আমরা, বিশেষত আবদ্ধ ভাইয়া আর ভাবিকে নিয়ে। সবুজ ভাইয়াও, মেঝো চাচি, আম্মু আর ছোট চাচি বকেছেন অনেক, কেন তিনি অত রাত করে এসেছেন। রাস্তায় যদি কোনো বিপদ আপদ হতো। সবুজ ভাইয়া সুন্দর মতো রেয়ান ভাইয়ের নাম লাগিয়ে দিয়েছেন তখন, কিন্তু তবুও যখন বকাটা তার ভাগে বেশি বেশি করে পড়েছে তখন হাসি মুখে সেগুলো গ্রহণও করেছেন তিনি। এদিকে সবাই সবার মতো আড্ডায় মেতে থাকলেও রেয়ান ভাইয়া গম্ভীর মুখে চুপ হয়ে বসে খাবার খাচ্ছেন, যেন সবার পৃথিবী এক আর তার পৃথিবী আলাদা। যা ভেবে মনে মনে খুব করে বকলাম তাকে, সব সময় এমন গম্ভীর হয়ে থাকেন কেন উনি? ওনার এই গম্ভীর ভাব দেখে ওনার নামও রেখে ফেলেছি আমি, দ্য গ্রেটেস্ট মিস্টার মুডি কিং। চলবে।